আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভারত আগামী ২৪ ঘন্টার ভিতরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা করার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপগুলো বা বিভিন্ন মাধ্যমগুলো বিভিন্ন সোর্সগুলো থেকে আসছে। এখন আসলে কি ভারত আগামী ২৪ ঘন্টার ভিতরে আক্রমণ করবে কিনা সেটা আসলে যখন হয়তো আক্রমণ করবে তখন বলা যাবে। এর পূর্বে হয়তো কোনো কেউই বলতে পারবে না। কেননা এটা একমাত্র ভারত জানবে, আর যখন হামলা হবে তখন সারা বিশ্বের সবাই দেখবে। আর এই যে হামলা করবে, হামলার যে ভারত যেখানে করবে সেটার একটা প্রমাণ দেখা যায়। কেননা ভারত আজকে এবং গতকালকে যেই তার অত্যাধুনিক যুদ্ধবিমান, যেটা ফ্রান্স থেকে ইতিপূর্বে ক্রয় করা হয়েছে, যেটা রাফাল যুদ্ধবিমান, এই রাফাল যুদ্ধবিমান কাশ্মীরের আকাশে উড্ডয়ন করছে এবং সেখানে মহড়া পরিচালনা করছে। বাংলাদেশের যে সমস্ত মিডিয়াগুলো আছে সেখানেও দেখা গেছে যে পাকিস্তানের যেই যুদ্ধবিমান আছে ওগুলো নাকি এই রাফাল যুদ্ধবিমানকে দাওয়া করছে। আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা হয়তো আমরা জানি না, কেননা বাংলাদেশের মিডিয়াগুলো একপাশে খবরগুলো প্রচার করে, বিশেষ করে পাকিস্তানপন্থী খবরগুলো। এখন এখানে পন্থী যেটাই হোক, কিন্তু আমরা চাই যে আসলে সঠিক খবরটা এখানে আসুক। তবে রাফাল যুদ্ধবিমান এগুলো এত দুর্বল না যে পাকিস্তান ধাওয়া দিলে এগুলো ফিরে আসবে। তবে হয়তো আকাশসীমা লঙ্ঘন করলে সেই ক্ষেত্রে আলাদা হিসাব, কেননা যেহেতু সম্পূর্ণ যুদ্ধ বা পূর্ণাঙ্গ যুদ্ধ এখনো শুরু হয়নি, এখানে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসছে যে সৈন্যদের ভিতরে গুলি বিনিময় হচ্ছে। তবে এটা ভারত পাকিস্তান সীমান্ত বা বাংলাদেশ বা এরকম বিভিন্ন সীমান্তগুলোতে এরকম ঘটনা ঘটতে থাকে যে গুলি বিনিময় হয়, তবে সেটা হলে স্বাভাবিক। কিন্তু যদি যুদ্ধবিমান যখন ওড়ে, এই যুদ্ধবিমান যদি একটা আরেকটাকে দাওয়া দেয় তবে সেইটা আসলে বিপজ্জনক। কেননা এখানে উভয় দেশেরই সম্পূর্ণ সক্ষমতা রয়েছে। কেননা ভারতের যেরকম অত্যাধুনিক যুদ্ধবিমান আছে রাফাল, পাকিস্তানের কাছেও চীনের তৈরিকৃত জে-10 যুদ্ধবিমান আছে, বা সোভিয়েত আমলের কিছু রাশিয়া থেকে ক্রয়কৃত কিছু যুদ্ধবিমান আছে। এখন সেই ক্ষেত্রে ভারতের কাছেও আছে। এখন উভয়ই কিন্তু সমানে সমান। তবে এই ক্ষেত্রে আপনার চীনের কাছ থেকে যে সমস্ত যুদ্ধবিমানগুলো ভারত এখানে পাকিস্তানের কাছে আছে, ওই সমস্ত যুদ্ধবিমানের তুলনায় ভারত আগানো থাকবে। কেননা রাফাল যুদ্ধবিমান অত্যাধুনিক এবং বিভিন্ন সমীকরণে এই যুদ্ধবিমানকে এগিয়ে রাখে। এখন আসলে এই যুদ্ধবিমানের খেলা বা আসলে কে আগানো, এটা হয়তো যখন সংঘাত বাঁধবে তখন হয়তো আমরা এটা দেখতে পারবো বা অনুভব করতে পারবো। তখন আমরা হয়তো বিশ্লেষণ করে রাফালকে হয়তো সেরা বানাইতে পারবো, অথবা চীনের যেই জে-10 যুদ্ধবিমান আছে সেটাকে সেরা বানাইতে পারবো। কিন্তু এর পূর্বে আমরা হয়তো এই অনুমানমূলক বিভিন্ন বিশ্লেষণ করতে পারবো। কিন্তু যুদ্ধের ময়দানে যেটা ঘটবে সেটার উপরে বিশ্লেষণ করে বা সেটার উপরে বিবেচনা করে যেটা হবে সেটা কিন্তু আসল বিশ্লেষণ। এখন এখানে যেন একটা সংঘাত বাঁধবে এটা বোঝা যায়, কেননা এইখানে যেই থুমধরে অবস্থায় আছে, এটার যখন বিস্ফোরণ হবে এটা আসলে খুবই ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, ভারত এবং পাকিস্তানের আশেপাশে যারা আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, এদের কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হবে। কেননা এই যে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুইটা দেশ ভারত এবং পাকিস্তান, এরা যুদ্ধে জড়াইলে কিন্তু এই যে আঞ্চলিক যে সমস্ত দেশগুলো আছে এরাও কিন্তু বিভিন্ন পক্ষ নেবে। আমরা বাংলাদেশের বিষয়টা দেখি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা গতকালকে তিনি বলেছেন যে যেহেতু আশেপাশের যুদ্ধ ভাব, এই যুদ্ধ ভাবের ভিতরে বাংলাদেশেরও কিন্তু যুদ্ধ প্রস্তুতি নেওয়া উচিত। এখন এটা তিনি কাদেরকে উদ্দেশ্য করে বলছেন সেটা তিনি ভালো বুঝবেন। এখানে হয়তো ভারতকে তিনি এক হাতে নিতে চাইতেছেন, কেননা ভারতের সাথে অন্তর্বর্তীকালীন আমাদের যে সরকার আছে তাদের ভিতরে কিন্তু সম্পর্ক ভালো না। তাই হয়তো এখানে ভারতকে চাপা রাখার জন্য এরকম কথা তিনি বলতে পারেন। এখন তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা তিনি ভালো বুঝবেন। তবে এখানে ভারত যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো থ্রেট প্রাপ্ত হয় এবং পাকিস্তানের সাথে তার যুদ্ধ বাজে, সেই ক্ষেত্রে ভারতকে উভয় ফ্রন্টেই কিন্তু তার নজর রাখতে হবে। এই জন্য ভারত তো চাইবে না যে বাংলাদেশের সাথে এই মুহূর্তে একটা কোনো খারাপ একটা সম্পর্ক বা খারাপ একটা এখানে কোনো ঘটনা ঘটুক। কেননা দুই ফ্রন্টে যদি তাকে মোকাবেলা করতে হয় বা দুই ফ্রন্টে যদি তাকে তার সৈন্যদেরকে ভাগ করে রাখতে হয়, সেই ক্ষেত্রে তাকে পাকিস্তানের সাথে সে ভালো জেতার সম্ভাবনা কম থাকবে। আবার চীনকেও কিন্তু হালকা করে দেখার উপায় নেই, কেননা চীন হয়তো সুযোগের অপেক্ষায় থাকতে পারে। যদিও চীনের সাথে ভারতের বর্তমান সম্পর্ক ভালো এবং পাকিস্তানের জন্য বা পাকিস্তানেরকে সমর্থন জানায় চীন, ভারতের সাথে সংঘাতে জড়ানোর সম্ভাবনা নেই।
তারপরও যে বুদ্ধিমানের কাজ হয় সব দিকে নজর রাখা, নিজের ঘরের চারিদিকে নজর রাখা, তাই ভারত হয়তো সেটা করবে। কিন্তু এর ভিতরে যেই খবরটা আসছে, যেটা আমরা জানি যে এই যে তুরস্ক হয়তো পাকিস্তানের পাশে দাঁড়ানোর সম্ভাবনা আছে এবং দাঁড়াবে। আর এই জন্য হয়তো তুরস্কের বিভিন্ন সামরিক কিছু কিছু বিশেষজ্ঞ দল বা কিছু বিশেষজ্ঞ তারা পাকিস্তানের পাশে দাঁড়াইছে বা পাকিস্তানে আসছে। কেননা এই যে ভারত যদি আক্রমণ করে, সেক্ষেত্রে পাকিস্তানি সৈন্যদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বা বিভিন্ন অ্যাঙ্গেলে পরামর্শ দান করার জন্য তারা সেখানে অবস্থান করছেন। আর এরকম সামরিক যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, তারা এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধকালীন সময়ে বা গুরুত্বপূর্ণ এরকম ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে তারা সেখানে আসেন। বিশেষ করে আমরা শুধু সৈন্য না, এখানে মানে যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো থাকে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন দেশের সৈন্যরা বা বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ থাকেন। বিশেষ করে আমরা ইরানের সামরিক কর্তাদেরকে এখানে থাকতে দেখছি, যে আপনার এই যে যেই হুতিদেরকে পরামর্শ দিত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যেভাবে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারগুলোতে মানে হামলা করার জন্য তাদেরকে সামরিক বিভিন্ন পরামর্শ এবং তথ্য প্রদান করতো ইরান। তাই সেই তথ্য অনুযায়ী ইরান কিন্তু বা ওই পরামর্শ অনুযায়ী হুতিরা কিন্তু হামলা করতো যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। এখন হয়তো ভারত যেহেতু এখানে শক্তিশালী একটা পক্ষ, তাই পাকিস্তান এখানে অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতেই চাইবে। বা এখানে দুইটা দেশ যখন যুদ্ধে জড়ায়, সেক্ষেত্রে এখানে শুধু দুইটা পক্ষ থাকে না, এখানে এই দুইটা দেশের সাথে কিন্তু অনেকগুলো দেশ জড়ায়া যায়। যেমন আমরা দেখতেছি ওতপ্রোতভাবে বর্তমানে তুরস্ক কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে জড়ায়া যাচ্ছে। আবার অনুরূপভাবে হয়তো দেখা যাবে যে ভারতের পাশে এসে আপনার আমেরিকা দাঁড়ায় যাবে বা রাশিয়া দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা থাকবে, বা এরকম XYZ যে কোনো দেশ দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যখন এরকম সংঘাতগুলা বাজার উপক্রম হয়, কিছু রাষ্ট্র থাকে তারা মধ্যস্থতা করার ভূমিকা থাকে। আর বিশেষ করে এরকম মধ্যস্থতা করার ভূমিকা যারা থাকে তারাই মনে হয় যেন বুদ্ধিমানী কাজ করে। কেননা এখানে বাংলাদেশের উচিত এরকম সুযোগ সুবিধাটা নেওয়া, বা সুবিধাটা নিতে গেলে হয় কি, বাংলাদেশ পাকিস্তানেরও শত্রু হবে না, ভারতেরও শত্রু হবে না। কেননা পাকিস্তান আমাদের বন্ধু হইলে যেন আমাদের অনেক কিছু উপকার হয়ে যাবে তাও না, আবার বাংলাদেশ যেন ভারতের যদি এখানে মানে যদি ভারতের বিপক্ষে যায়, সেক্ষেত্রে হয়তো আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেননা ভারত আমাদের কাছের নিকটতম প্রতিবেশী, আমরা যতই যা করবো প্রতিবেশী কিন্তু পরিবর্তন করা যাবে না। তাই আমরা চাই না যে এই অঞ্চলে একটা যুদ্ধ বাধক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আজকে যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা এই সময় এভাবে না দেওয়া ভালো ছিল মনে হয়। আর এটা হয়তো তিনি মিয়ানমারকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু এই মুহূর্তে মিয়ানমারকে উদ্দেশ্য করে তার এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত সেটা আসলে প্রশ্নবিদ্ধ। কেননা গতকালকে আমরা শুনেছি বা দেখেছি যে বাংলাদেশকে নাকি করিডোর দেওয়ার জন্য, বাংলাদেশ নাকি মিয়ানমারকে করিডোর দেওয়ার জন্য এখানে মানে অলরেডি চাপে আছে বা দিবে, এরকম কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু বলছেন। কিন্তু আজকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি এখানে হয়তো ওইটার বিরোধিতা করছেন। কিন্তু তারপরেও আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমরা জানি না। অর্থাৎ সরকারের ভিতরেই স্ববিরোধী যে সমস্ত বক্তব্যগুলো আসছে, সেটা আসলে আমাদের দেশ হিসাবে আমাদের সবাইকে এখানে বিব্রতকর পরিস্থিতিতে ফেলাচ্ছে। আর আমরা আসলে চাচ্ছি না যে এখানে ভারত এবং পাকিস্তান একটা সংঘাত বাধক। কেননা এই সংঘাত বাঁধলে যদি আমরা বা আমাদের দেশের যারা মনে করেন যে এখানে ভারত দুর্বল হয়ে আমাদের দেশের প্রতি তারা খবরদারি করতে পারবে না, কিন্তু এটা আসলে ভুল ধারণা। কেননা পাকিস্তান কতটা দুর্বল করতে পারবে ভারতকে, যেন তারা সেখানে অর্থাৎ বাংলাদেশ বা এরকম তারা আশেপাশের দেশগুলোকে খবরদারি করতে পারবে না। এখন সেটাই দেখার বিষয়। তবে ভারত এবং পাকিস্তান সংঘাত বাঁধলে এখানে আশেপাশে যারা আছে এদের সবারই আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা চাইবো না এই অঞ্চলে বা দক্ষিণ এশিয়া অঞ্চলে একটা যুদ্ধ বাধক। তাই এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তারা যাতে নিজেদের ভিতর আলোচনা করে এই সমস্যার সমাধান করে নেন, এই 48 ঘন্টা হোক বা 24 ঘন্টা হোক, এর ভিতরে যাতে কোনো আক্রমণ বা পাল্টা আক্রমণ এগুলো না হোক, এইটা চাই আমরা। তাই এখানের সকল সংঘাত এবং এই সংঘাতময় পরিস্থিতি অবসান হোক, এটাই আমরা চেয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান বা ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুরা যাতে দেখতে পারে এই জন্য শেয়ার করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।